সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। মাইলস্টোন কলেজ কর্তৃক আয়োজিত ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ভার্চুয়াল ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসের উপস্থাপনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সবুজ, সিনিয়র প্রভাষক, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। আজকের ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি আজকের ক্লাস থেকে তোমরা উপকৃত হবে। তাহলে চলো আজকের ক্লাসে। আমাদের আজকের পাঠ পরিচিতি ফিনান্স ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র। আজকে আমরা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় ফিনান্স ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের নবম অধ্যায় ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং। এই অধ্যায়টা বর্তমান প্রেক্ষাপটে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আজকে এই অধ্যায় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে দেখে নেওয়া যাক আজকের এই ক্লাস শেষে আমরা কি কি শিখতে পারবো, বা আজকের ক্লাস শেষে তোমরা কি কি জানতে পারবে। আজকের এই ক্লাস শেষে তোমরা ইলেকট্রনিক ব্যাংকিং সম্পর্কে বলতে পারবে এবং ইলেকট্রনিক্স ব্যাংকিং এর সেবা সম্পর্কে বলতে পারবে। তো চলো প্রথমে আমরা জানি বা জেনে নেই ইলেকট্রনিক ব্যাংকিং কি, বা ইলেকট্রনিক ব্যাংকিং কাকে বলে। আমরা স্ক্রিনে ইলেকট্রনিক ব্যাংকিংয়ের চিত্র দেখতে পাচ্ছি, অর্থাৎ ইলেকট্রনিক ব্যাংকিং সেবা প্রদান করার বিভিন্ন উপায় বা বিভিন্ন উপাদানসমূহ দেখতে পাচ্ছি। তো চলো আমরা ইলেকট্রনিক ব্যাংকিংয়ের সংজ্ঞাটা একটু জেনে নিই। একটি ব্যাংক তার গ্রাহককে ইন্টারনেট ও কম্পিউটার প্রযুক্তির সাহায্যে দ্রুত গতিতে যে আধুনিক ব্যাংকিং সেবা প্রদান করে তাকে ইলেকট্রনিক ব্যাংকিং বলে। খুবই সহজ, ইলেকট্রনিক ব্যাংকিংটা আসলে কম্পিউটার এবং ইন্টারনেট প্রযুক্তি ছাড়া সরবরাহ করা সম্ভব হচ্ছে না। বর্তমানে আমরা যে ইলেকট্রনিক ব্যাংকিং সেবা দেখছি তা মূলত সম্ভব হয়েছে কম্পিউটার প্রযুক্তি এবং ইন্টারনেটের কল্যাণে। যদি কম্পিউটার প্রযুক্তি এবং ইন্টারনেট ব্যবস্থা না থাকতো তাহলে আজকের এই ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থাটা আমরা দেখতে পেতাম না। তো এই পর্যায়ে আমরা দেখে নেব ইলেকট্রনিক ব্যাংকিং এর সেবাসমূহ, অর্থাৎ বর্তমানে আমরা যে ইলেকট্রনিক ব্যাংকিং দেখছি এই ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থায় আমাদের কি কি সেবা প্রদান করা হয়। ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থায় আমরা যে সেবাগুলো পেয়ে থাকি সেগুলো হলো স্বয়ংক্রিয় গণনা যন্ত্র, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংকিং, হোম ব্যাংকিং, বিক্রয়বিন্দু সেবা, স্বয়ংক্রিয় নিকাশঘর, আন্তঃব্যাংকিং নিকাশঘর পদ্ধতি। এগুলো হলো আমাদের মূলত ইলেকট্রনিক ব্যাংকিং সেবাসমূহ। এর মধ্যে একটা সেবাসমূহ এখানে বাদ পড়েছে, যেটা হলো ওয়ান স্টপ সার্ভিস। এই ওয়ান স্টপ সার্ভিসটা সহ এই সেবাগুলো আমরা ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থায় পেয়ে থাকি। তো প্রথমে আমরা ব্যাখ্যা করব ওয়ান স্টপ সার্ভিস। ওয়ান স্টপ সার্ভিস কি? আমরা আজকাল বিভিন্ন প্রতিষ্ঠানে গেলে এই ওয়ান স্টপ সার্ভিসটা দেখে থাকি। সাধারণত প্রতিষ্ঠানে প্রবেশ করলে যে কোনো একটা রুমে অথবা কোনো রুমের এক কর্নারে ওয়ান স্টপ সার্ভিস লেখা থাকে। এই ওয়ান স্টপ সার্ভিসের আসলে কাজ কি সেটা সম্পর্কে আজকে আমরা জানব। ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের একজন কর্মকর্তার সাহায্যে একজন গ্রাহক তার প্রয়োজনীয় সকল সেবা প্রদান করাকে ওয়ান স্টপ সার্ভিস বলা হয়। অর্থাৎ কোনো ব্যাংকের একজন গ্রাহককে যদি একটি টেবিল থেকে তার প্রয়োজনীয় সকল সেবা প্রদান করা হয় তবে তাকে ওয়ান স্টপ সার্ভিস বলা হয়। এক্ষেত্রে গ্রাহক তার কাজের জন্য একাধিক টেবিলে যাবে না, সকল টেবিলের প্রয়োজনীয় কাজ তিনি একটি টেবিলে বা একজন কর্মকর্তার কাছ থেকে গ্রহণ করবেন। অধিক গ্রাহক সেবা নিশ্চিতের জন্য বর্তমানে প্রায় সকল ব্যাংকই এ ধরনের সেবা দিয়ে থাকে। তো আজকে আমরা ওয়ান স্টপ সার্ভিস সম্পর্কে জানলাম। আমরা যদি কোনো প্রতিষ্ঠানে কোনো কাজের উদ্দেশ্যে যাই তাহলে আমরা
এই ওয়ান স্টপ সার্ভিসের যে টেবিল থাকবে সেই টেবিলে যাবে এবং সেখান থেকে আমরা সকল কাজগুলো একজন অফিসারের বা একজন কর্মকর্তার কাছ থেকে সকল কাজ গ্রহণ করতে পারবো বা সকল সেবা গ্রহণ করতে পারবো। এই পর্যায়ে আমরা দেখব স্বয়ংক্রিয় গণনা যন্ত্র বা এটিএম। এটিএম এর পূর্ণরূপ হলো অটোমেটেড টেলার মেশিন, অর্থাৎ স্বয়ংক্রিয় গণনা যন্ত্র। তোমরা এটিএমের একটি স্থির চিত্র দেখতে পাচ্ছ, অর্থাৎ এ থেকে তোমরা এটিএম সম্পর্কে জানতে পারো বা জানতে পেরেছো এবং তোমরা এটা সম্পর্কে বর্তমানের খুব বেশি ওয়াকিবহাল আছো, কেননা তোমরা এই এটিএম বুথ ব্যবহার করে ইতিমধ্যেই হয়তো অনেকে ট্রানজ্যাকশান করেছো। তাহলে এটিএমটা কি? এটিএম হলো এমন একটি স্বয়ংক্রিয় গণনা যন্ত্র যেখানে কোনো ব্যাংক কর্মকর্তার উপস্থিতি ছাড়াই একজন গ্রাহক তার হিসেবে অর্থ উত্তোলন, স্থানান্তর করতে পারেন এবং তার হিসেবে অর্থ জমা দিতে পারেন। অর্থাৎ এখানে এটিএম সার্ভিসটা হলো এমন একটি সেবা যেখানে কোনো ব্যাংক কর্মকর্তা থাকবে না এবং 24 ঘন্টা একজন গ্রাহক ওই এটিএম বুথের থেকে তার ব্যাংকিং সেবাটা গ্রহণ করতে পারবে। অর্থাৎ তার যখন প্রয়োজন হবে তিনি এটিএম বুথ ব্যবহার করে তার হিসাবের অর্থ উত্তোলন করতে পারবেন, স্থানান্তর করতে পারবেন এবং হিসাবের যে বিবৃতি সংগ্রহ করা বা মিনি স্টেটমেন্ট সংগ্রহ করা সেটা তিনি সংগ্রহ করতে পারবেন। এছাড়া বর্তমানে এটিএম বুথের সাহায্যে গ্রাহকের অর্থ জমা দেওয়ারও ব্যবস্থা রাখা হয়েছে। এই পদ্ধতিতে গ্রাহক নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে এটিএম বুথের মাধ্যমে তার হিসেবে অর্থ জমা দিতে পারে। সাধারণত ব্যাংক গ্রাহককে যে ডেবিট এবং ক্রেডিট কার্ড সরবরাহ করে, এই ডেবিট এবং ক্রেডিট কার্ডের সাহায্যে নির্ধারিত পিন নাম্বার বা পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার ব্যবহার করে গ্রাহক এটিএম বুথের তার লেনদেন করতে পারে। এ পর্যায়ে আমরা দেখব ডেবিট কার্ড। ডেবিট কার্ড কী বা ডেবিট কার্ড কাকে বলে? যে ইলেকট্রনিক প্লাস্টিক কার্ডের সাহায্যে একজন ব্যক্তি তার হিসাবে জমাকৃত অর্থ উত্তোলন, স্থানান্তর বা পণ্য সেবার মূল্য পরিশোধে ব্যবহার করতে পারে তাকে ডেবিট কার্ড বলে। এটা তোমরা নবম দশম শ্রেণীতে পড়ে এসেছো, নতুন তোমাদের জন্য কিছুই নয়। ডেবিট কার্ডের সাহায্যে গ্রাহক তার জমাকৃত অর্থ উত্তোলন করতে পারে বা ব্যবহার করতে পারে। গ্রাহকের হিসেবে টাকা না থাকলে এই কার্ড ব্যবহার করে অর্থ উত্তোলন করা যায় না। সঞ্চয় ও চলতি হিসাবের গ্রাহকদেরকে ডেবিট কার্ড প্রদান করা হয়। এখানে বানানটা ভুল আছে, ডেবিট কার্ড হবে, আসলে ডেবিট হয়েছে, তোমরা একটু দেখে নাও, ডেবিট কার্ড হবে। তো এখানে মূল বিষয় হলো ডেবিট কার্ড হলো তোমার যে সঞ্চয় এবং চলতি হিসাব থাকবে, অর্থাৎ সঞ্চয় ও চলতি হিসাবের যে গ্রাহকরা আছে সেই গ্রাহকরা ডেবিট কার্ড গ্রহণ করার সুযোগ পায়। তো এই ডেবিট কার্ডের সাহায্যে তুমি তোমার হিসেবে যে টাকা জমা আছে সেই টাকাটা তুমি উত্তোলন করতে পারবে অথবা ব্যবহার করতে পারবে। তোমার হিসেবে যদি টাকা না থাকে তাহলে এই ডেবিট কার্ড দিয়ে তুমি লেনদেন বা ট্রানজ্যাকশন করতে পারবে না। তারপরে আমরা দেখে নিই ক্রেডিট কার্ড কী বা ক্রেডিট কার্ড কাকে বলে। যে ইলেকট্রনিক চিপযুক্ত প্লাস্টিক কার্ডের সাহায্যে একজন গ্রাহক তার ঋণকৃত অর্থ উত্তোলন, স্থানান্তর বা পণ্য সেবার মূল্য পরিশোধে ব্যবহার করতে পারে তাকে ক্রেডিট কার্ড বলে। ব্যাংকের সাথে চুক্তি মোতাবেক এই কার্ডের সাহায্যে উত্তোলিত ও ব্যবহৃত অর্থের উপর নির্ধারিত হারে সুদ পরিশোধ করতে হয়। যেহেতু ব্যাংকে টাকা না থাকলেও এই কার্ডের সাহায্যে অর্থ উত্তোলন বা ব্যবহার করা যায়, তাই এই কার্ডকে ডেবিট কার্ডের তুলনায় উত্তম বিবেচনা করা হয়। অর্থাৎ ক্রেডিট কার্ড হলো ঋণকৃত অর্থ ব্যবহার করার একটা প্রক্রিয়া। ব্যাংকের সাথে তোমার একটা নির্ধারিত চুক্তি থাকবে, তুমি কি পরিমাণ ঋণকৃত অর্থ ব্যবহার করতে পারবে, ওই লিমিট পর্যন্ত কার্ডের সাহায্যে তুমি অর্থ উত্তোলন করতে পারো, স্থানান্তর করতে পারো অথবা পণ্য সেবার মূল্য পরিশোধে ব্যবহার করতে পারো। এখন যেহেতু এটি ঋণের অর্থ এবং তুমি ঋণ অর্থ ব্যবহার করছো, তাই যে পরিমাণ অর্থ তুমি ব্যবহার করবে বা যে পরিমাণ অর্থ তুমি উত্তোলন করবে ওই অর্থের উপরে ব্যাংকের সাথে তোমার চুক্তি মোতাবেক তোমাকে সুদ পরিশোধ করতে হবে। আমরা স্ক্রিনে ক্রেডিট কার্ডের একটু চিত্র দেখে নিচ্ছি। ক্রেডিট কার্ড তোমাদের অনেকের কাছে হয়তো ইতিমধ্যে ক্রেডিট কার্ড আছে অথবা না থাকলেও তোমরা ভবিষ্যতে ক্রেডিট কার্ড ব্যবহার করবে। তো আশা করছি তোমরা এই কার্ডের সুবিধা অসুবিধা সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেবে। অনলাইন ব্যাংকিং কাকে বলে বা অনলাইন ব্যাংকিং কী?
আজকাল আমরা অহরহ অনলাইন ব্যাংকিং সম্পর্কে শুনছি বা অনলাইন ব্যাংকিংয়ের বিষয়ে জানছি। তো অনলাইন ব্যাংকিং কী সেই বিষয়টা আমরা জেনে নিই। যে ব্যাংকিং ব্যবস্থায় কোনো ব্যাংকের একটি শাখায় হিসাব খুলে ওই ব্যাংকের যে কোনো শাখা থেকে ব্যাংকিং সেবা গ্রহণ করা যায় তাকে অনলাইন ব্যাংকিং বলে। এ ধরনের ব্যাংকিং ব্যবস্থায় একটি ব্যাংকের সবগুলো শাখা ইন্টারনেটের মাধ্যমে সার্ভারে যুক্ত থাকে। এর ফলে গ্রাহক যে কোনো শাখা থেকে তার হিসাবের বিপরীতে লেনদেন করতে পারে। বর্তমানে আমাদের দেশের অধিকাংশ ব্যাংকই অনলাইন ব্যাংকিং সেবা দিয়ে থাকেন। তো অনলাইন ব্যাংকিংয়ের একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রতিটা ব্যাংকেরই একটি মাদার সার্ভার থাকে। সেই মাদার সার্ভারের সাথে ওই ব্যাংকের সকল শাখা কম্পিউটারগুলো যুক্ত থাকে। এর ফলে গ্রাহকের হিসাব নাম্বার দিয়ে গ্রাহক যেই কোনো শাখা থেকে তার হিসাবের অর্থ লেনদেন করতে পারেন, অর্থাৎ তার হিসাবের লেনদেন সম্পাদন করতে পারেন। এখন এখানে লক্ষণীয় যে ধরো তুমি ঢাকা ব্যাংকের রংপুর শাখায় একটি হিসাব খুলেছ। এখন তুমি ঢাকা ব্যাংকের ঢাকার উত্তরা শাখা থেকে অর্থ লেনদেন করবে বা অর্থ উত্তোলন করবে অথবা অর্থ জমা দিবে। এক্ষেত্রে তুমি তোমার হিসাব নাম্বার দিয়ে অনায়াসে উত্তরা শাখায় তুমি তোমার হিসেবে অর্থ জমা দিতে পারো অথবা চেক কেটে সেখান থেকে অর্থ অনায়াসে উত্তোলন করতে পারবে। এটি হলো অনলাইন ব্যাংকিংয়ের সুবিধা। এর ফলে গ্রাহক হয়রানি অনেক কমে যায়। তাই সকল দেশেই গ্রাহকের কাছে এখন এই অনলাইন ব্যবস্থাটা জনপ্রিয় হয়েছে এবং ব্যাংকগুলো তার গ্রাহকদেরকে অনলাইন সেবা প্রদান করার চেষ্টা করছে। তারপরে আমরা দেখব বিক্রয়বিন্দু সেবা। বিক্রয়বিন্দু সেবা কি এটা সম্পর্কে প্রথম আমরা জানি যে ব্যাংকিং সেবার সাহায্যে একজন গ্রাহক ব্যাংক নির্ধারিত বিভিন্ন স্থান থেকে পণ্য বা সেবার ক্রয় করে এর মূল্য পরিশোধ করতে পারে, তাকে বিক্রয়বিন্দু সেবা বলে। বিক্রয়বিন্দু সেবার পয়েন্টের ব্যাংক পস মেশিন সরবরাহ করে যা কার্ড ইস্যুকারী কোম্পানি ও ব্যাংকের সার্ভারের সাথে যুক্ত থাকে। গ্রাহক তার ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে এই পস মেশিন দিয়ে তার ক্রয়কৃত পণ্য বা সেবার মূল্য পরিশোধ করতে পারেন। এতে স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের হিসাবের অর্থ বিক্রেতার হিসেবে জমা হয়ে যায়। তো স্ক্রিনের এই ছবিটা দেখলেই তুমি বিক্রয়বিন্দু সেবা সম্পর্কে স্পষ্টভাবে বুঝতে পারবে। আমরা বর্তমানে মার্কেটে দোকানগুলোতে ঢুকলেই দেখি যে দোকানগুলোতে এরকম মেশিন তারা তাদের ক্যাশের কাছে রেখে দেয়। অর্থাৎ কোনো গ্রাহক যদি কার্ডের মাধ্যমে অর্থ বা মূল্য পরিশোধ করতে চায় তখন ব্যাংক এরকম একটা মেশিন বের করে দেয় এবং আমরা এই কার্ডের সাহায্যে আমাদের যে ক্রয়কৃত পণ্য বা সেবার মূল্য আছে সেই মূল্যটা আমরা পরিশোধ করি। এটাকে গ্রাহকের হিসাবের অর্থ বিক্রেতার হিসেবে স্থানান্তরিত হয়ে যায়। তারপরে আমরা দেখব স্বয়ংক্রিয় নিকাশঘর সেবা। স্বয়ংক্রিয় নিকাশঘর সেবা এমন একটি সমন্বিত ইলেকট্রনিক পদ্ধতি যেখানে বিভিন্ন প্রতিষ্ঠান দায়গুলো ইলেকট্রনিক উপায়ে নিষ্পন্ন করা হয়। এ ধরনের সেবার ফলে ব্যাংকগুলোর মধ্যে কাগজে লেনদেন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের কাজের চাপ হ্রাস পায়। এতে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা কমে যায়। তো এই স্বয়ংক্রিয় নিকাশঘর ব্যবস্থায় আমরা যখন দাগ কাটা চেকের মাধ্যমে লেনদেন করি অথবা এক ব্যাংকের এক শাখার চেকের অর্থ অন্য শাখা থেকে উত্তোলন করি তখন এই স্বয়ংক্রিয় নিকাশঘর ব্যবস্থাটি আসলে প্রয়োজন পড়ে। এই স্বয়ংক্রিয় নিকাশঘর ব্যবস্থার ফলে গ্রাহক খুব দ্রুত গতিতে তার চেকের বা লেনদেনের অর্থ সংগ্রহ করতে পারে এবং ব্যাংকগুলো কম সময়ে কম খরচে গ্রাহকদেরকে দ্রুত সময়ের মধ্যে সেবা প্রদান করতে পারে। এই স্বয়ংক্রিয় নিকাশঘর ব্যবস্থার সুবিধার কারণেই কিন্তু লেনদেনের নিষ্পত্তি হওয়ার যে সময়টা সেই সময়টা কমে এসেছে। অতীতে আমরা একটি দাগ কাটা চেকের অর্থ সংগ্রহ করার জন্য 3 কার্যদিবস অপেক্ষা করতে হতো, কিন্তু বর্তমানে এই স্বয়ংক্রিয় নিকাশঘর সেবার কারণেই এই লেনদেনটা নিষ্পত্তি হতে সময়ের অনেক কম প্রয়োজন হয় এবং খুব দ্রুত গতিতে 6 থেকে 8 ঘন্টার মধ্যেই এখন দাগ কাটা চেকের অর্থ আমরা আমাদের হিসাব থেকে উত্তোলন করতে পারি। তো এই স্বয়ংক্রিয় নিকাশঘর ব্যবস্থার কারণে কিন্তু এটা সম্ভব হয়েছে। তারপরে আমরা দেখব হোম ব্যাংকিং সেবা। যে ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহক ঘরে বসে তার কম্পিউটারের সাহায্যে ব্যাংকিং লেনদেন সম্পাদন করতে পারে তাকে হোম ব্যাংকিং বলে।
এই ব্যাংকিং সেবায় ব্যাংক গ্রাহকের ব্যক্তিগত কম্পিউটারে একটি সফটওয়্যার স্থাপন করে দেয় এবং গ্রাহককে ঘরে বসে ব্যাংকিং সেবা পাওয়ার জন্য একটি পিন নাম্বার দিয়ে দেয়। গ্রাহক তার পিন ব্যবহার করে সফটওয়্যারের সাহায্যে তার হিসাবের অর্থ ব্যবহার করতে পারে। তো আমরা হোম ব্যাংকিংয়ের একটি চিত্র দেখতে পাচ্ছি। ধরো তুমি ইস্টার্ন ব্যাংকের একজন গ্রাহক, তুমি হোম ব্যাংকিং সুবিধাটা গ্রহণ করেছো। এখন এই ক্ষেত্রে তোমার বাসায় যে কম্পিউটার আছে অথবা বর্তমানে মোবাইলের মাধ্যমে করা যায়, যে মোবাইল আছে সেই মোবাইলে ব্যাংকের অ্যাপসটা তুমি ডাউনলোড করে রাখলে এবং সেই অ্যাপসের সাহায্যে তোমার ব্যাংক থেকে যে ইন্টারনেট ব্যাংকিংয়ের জন্য যে পিন নাম্বারটা সরবরাহ করেছে সেই পিন নাম্বারটা ব্যবহার করে তুমি খুব সহজেই তোমার হিসাবের অর্থ এক হিসাব থেকে অন্য হিসাবে স্থানান্তর করতে পারো। হিসাবের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো সংগ্রহ করতে পারো। হিসাবের তোমার যে বিবরণী আছে সেই বিবরণী দেখতে পারো এবং ব্যালেন্স সম্পর্কে জানতে পারো। তো হোম ব্যাংকিংয়ের ফলে আমরা এই সুবিধাগুলো পেয়ে থাকি। সর্বশেষ যে ব্যাংকিং বা আধুনিক ইলেকট্রনিক ব্যাংকিং সেবাটা আমরা দেখব তা হলো মোবাইল ব্যাংকিং সেবা। মোবাইল হ্যান্ডসেট ব্যবহার করে একজন গ্রাহক তার ব্যাংকের সকল লেনদেন সম্পন্ন করার পদ্ধতিতে মোবাইল ব্যাংকিং সেবা বলা হবে। বর্তমানে মোবাইল ব্যাংকিং সেবা খুবই জনপ্রিয়। গ্রাহক তার মোবাইল নম্বরটি ব্যাংকের হিসাব নম্বর হিসেবে ব্যবহার করে খুব সহজেই ঘরে বসে মোবাইল ব্যাংকিংয়ে হিসাব খুলতে পারে এবং তার সেটকৃত পিন নাম্বার ব্যবহার করে খুব সহজে ব্যাংকিং লেনদেন সম্পাদন করতে পারে। তো মোবাইল ব্যাংকিং সম্পর্কে নতুন করে এখন আর বলার খুব একটা কিছু নেই, কেননা মোবাইল ব্যাংকিং সেবাটা তোমরা খুব ভালোভাবে জানো এবং তোমরা বর্তমানে এই ব্যাংকিং সেবাটা ব্যবহার করছো। তোমার হাতে যে হ্যান্ডসেটটি আছে সেখানে অবশ্যই একটি নাম্বার আছে, অর্থাৎ যে কোনো কোম্পানির একটি নাম্বার আছে। এই নাম্বারটা দিয়ে তুমি অনায়াসে মোবাইল ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারো, অর্থাৎ মোবাইল ব্যাংকিংয়ে তোমার হিসাব খুলতে পারো এবং এক্ষেত্রে তোমার মোবাইল নাম্বারটাই হবে তোমার হিসাব নাম্বার। এখন এই মোবাইল ব্যাংকিংয়ের হিসাবটা খোলার সাথে সাথে তোমাকে একটা পিন নাম্বার সেট করতে হবে। সেই পিন নাম্বারটা ব্যবহার করে তুমি তোমার এই মোবাইল ব্যাংকিংয়ের যে হিসাবে যে অর্থ আছে সেই অর্থটা উত্তোলন করতে পারবে, বিভিন্ন মোবাইল ব্যাংকিং গ্রাহকদের মাঝে স্থানান্তর করতে পারবে এবং সেখান থেকে তুমি তোমার স্টেটমেন্ট সংগ্রহ করতে পারবে। পণ্য বা সেবার মূল্য পরিশোধের জন্য সেই মোবাইল ব্যাংকিং সেবাটা তুমি গ্রহণ করতে পারবে। তো এগুলো হলো মোবাইল ব্যাংকিং সেবার সুবিধা। তো আজকের আলোচনা এই পর্যন্তই ছিল। এখন আমরা একটা ছোট্ট বাড়ির কাজ করব। আমাদের আজকের বাড়ির কাজ থাকবে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে কোনটি উত্তম, যুক্তিসহ ব্যাখ্যা করো। অর্থাৎ আমরা এই আজকের আলোচনায় ডেবিট কার্ড সম্পর্কে জেনেছি এবং ক্রেডিট কার্ড সম্পর্কে জেনেছি। এই দুইটা কার্ডের মধ্যে কোন কার্ডটি তোমার কাছে উত্তম মনে হয় বা ভালো মনে হয় সেটার পক্ষে তুমি যুক্তি উপস্থাপন করবে। তো আজ এই পর্যন্ত। ধৈর্য সহকারে আজকের ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ক্লাস থেকে তোমরা উপকৃত হয়েছ। এই ক্লাসে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা নির্দ্বিধায় আমাকে প্রশ্ন করতে পারো, অথবা আমাদের জুম ক্লাসে তোমরা প্রশ্নগুলো করতে পারো। আশা করি তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে তোমাদেরকে উপকৃত করতে পারবো। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।